সমুদ্রের একদম মাঝখানে অবস্থিত বিশাল বড় একটি রিগ, যেটার মাধ্যমে সমুদ্রের একদম গভীর থেকে তেল উত্তোলন করা হয়। তবে এখান থেকে তেল উত্তোলন করা হয় বছরের কিছু নির্দিষ্ট সময়ে, তাই এখানকার কর্মীরা খুবই ব্যস্ত সময় পার করে। আর আজকেও এখানকার সবাই তাদের নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎ করে এই রিগের মধ্যে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। কারণ হঠাৎ করে সমুদ্রের একদম মাঝখান থেকে উৎপন্ন হতে থাকে অদ্ভুত এক ধোঁয়া, যেটা আস্তে আস্তে ধেয়ে আসতে থাকে রিগের দিকে, এবং দেখতে দেখতে সেই ধোঁয়া পুরো রিগকে একদম গ্রাস করে ফেলে। কিন্তু এই ধোঁয়া আসলে এতটাই বিষাক্ত ছিল যে সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গেই মানুষ মারা যায়। তবে এই রিগের মধ্যে যারা কাজ করত তাদের এখান থেকে পালিয়ে যাওয়ার মতো কোনো রাস্তাই ছিল না। তাই সমুদ্রের মাঝখানের এই ভয়ানক ধোঁয়া ছড়িয়ে পড়ার ফলে এই সম্পূর্ণ রিগটি হয়ে যায় একটি মৃত্যুর ফাঁদ। কিন্তু পরবর্তীতে রিগে থাকা মানুষদের সাথে কি ঘটেছিল, তারা কি শেষ পর্যন্ত এই ভয়ানক ধোঁয়া থেকে সার্ভাইভ করতে পেরেছিল, সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক সমুদ্রের মাঝখানের অদ্ভুত এক বিষাক্ত ধোঁয়ার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় বিশাল বড় একটি সমুদ্রের মধ্যে। এই সমুদ্রের ঠিক মাঝখানে তৈরি করা হয়েছে বিশাল বড় একটি রিগ, যেটার নাম ছিল কিনলজ ব্রেভো। এই রিগটিতে কাজ করার জন্য হাজার হাজার ওয়ার্কাররা এখানে রয়েছে। তাদের প্রধান কাজ হচ্ছে সমুদ্রের নিচ থেকে তেল উত্তোলন করা। আসলে সমুদ্রের নিচ থেকে তেল উত্তোলনের জন্য এই বিশাল বিশাল রিগগুলো তৈরি করা হয়ে থাকে। তো প্রতিদিনের মতো আজকেও এই রিগের সবাই তাদের নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। এখানকার ক্যাপ্টেনের নাম ছিল ম্যাগনাস, যে কিনা ভিক্টর নামক একজন ব্যক্তির সাথে একটি কন্ট্রাক্টের ব্যাপারে ফোনে কথা বলছিল। ভিক্টর মূলত ছিল এই রিগটির মালিক। তো এমন সময় সেখানে রোজ নামক একটি মেয়ে ম্যাগনাসের সাথে কথা বলার জন্য আসে, যে কিনা ছিল এই রিগের ইনচার্জ এবং একজন সায়েন্টিস্ট। এরপর ক্যাপ্টেন ম্যাগনাস তার সকল কর্মচারীদেরকে নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করে। সেখানে সে তাদের সবাইকে বলে, এখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য অলরেডি দুটো হেলিকপ্টার এসে ফিরে গিয়েছে, কারণ সমুদ্রের আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো নয়। এজন্য পরবর্তী হেলিকপ্টার এখানে না আসা পর্যন্ত তোমরা তোমাদের কাজে মনোযোগ দাও। আসলে রিগের মধ্যে যে সমস্ত কর্মচারীরা কাজ করে তাদেরও কাজ করার একটি নির্দিষ্ট সময় থাকে। এখানে কাজ করার জন্য তারা দীর্ঘদিন ধরে নিজেদের পরিবার ছেড়ে দূরে থাকে। তবে কাজ শেষ হয়ে গেলেই তাদেরকে এই জায়গা থেকে নিয়ে যাওয়া হয়। তাই সবাই মূলত অনেকদিন ধরে নিজেদের বাড়িতে ফেরার জন্য অপেক্ষা করছিল। তাই ক্যাপ্টেনের কথা শুনে সবার কিছুটা মন খারাপ হয়ে যায়। তবে ঠিক এমন সময় দেখা যায় যে রিগের ভেতরে ইলেকট্রিসিটি অন অফ হতে শুরু করে। সকলেই এতে অনেক বেশি ভয় পেয়ে যায়। এদিকে কয়েকজন কর্মচারী উপরে চলে যায় এখানকার প্রবলেম খুঁজে বের করার জন্য। তখন দেখা যায় অতিরিক্ত মাত্রায় আগুন বের হওয়ার কারণে টেম্পারেচার বেড়েই চলেছে। এটা দেখে সকলেই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। ম্যাগনাসের অর্ডারে তখন সঙ্গে সঙ্গে রিগটি বন্ধ করে দেওয়া হয়। এতে করে খুব দ্রুত আগুন নিভে যায় এবং ইলেকট্রিসিটিও ঠিকঠাকভাবে চালু হয়ে যায়। এরপর ম্যাগনাস সবকিছু চেক করার জন্য একদম টপ ফ্লোরে উঠে পড়ে। এমন সময় সেখানে পুরো রিগটি একদম কাঁপতে শুরু করে। সবাই মনে করে হয়তো পানির নিচে ভূমিকম্প হচ্ছে, কিন্তু কেউ এর আসল কারণ বুঝে ওঠার আগেই সবকিছু আবারও শান্ত হয়ে যায়। তবে হঠাৎ করেই সবাই লক্ষ্য করে যে সামনে থেকে অদ্ভুত এক ধরনের ধোঁয়া তাদের দিকে ছুটে আসছে। সবাই ভাবছিল এটা এক ধরনের কুয়াশা। এরপর সবাই যখন এই কুয়াশা দেখতেই ব্যস্ত ছিল, তখন দেখা যায় খুবই অল্প সময়ের মধ্যেই তাদের আশেপাশের সমস্ত কিছু ভারী কুয়াশার নিচে ঢাকা পড়ে যায়। এতে করে তারা কেউই আশেপাশের কোনো কিছুই দেখতে পাচ্ছিল না। এবার কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে যে তাদের সমস্ত কমিউনিকেশন সিগন্যাল অফ হয়ে গিয়েছে। তো এবার এই প্রবলেমটি সলভ করার জন্য ম্যাক্স এবং ফরম্যান নামের দুজন কর্মচারীকে কমিউনিকেশন টাওয়ারের উপরে পাঠানো হয়। কিন্তু ম্যাক্স এত বেশি উপরে উঠতে চাইছিল না। ম্যাগনাস তখন তাকে বলে, তুমি যদি ওখানে যাও তাহলে হেলিকপ্টার এলে তোমাকে প্রথমেই সেখানে তুলে দেওয়া হবে। একথা শুনে ম্যাক্স উপরে উঠতে রাজি হয়ে যায়, কারণ সে দ্রুত তার বাড়ি ফিরে যেতে চাইছিল। এবার উপরে গিয়ে তারা দুজন তাদের কাজ শেষ করে আবারও নিচে নামছিল। ফরম্যান প্রথমে নিচে নেমে যায়, কিন্তু খুবই অদ্ভুতভাবে কোনো এক অজানা কারণে ম্যাক্স সোজা 6 ফুট উঁচু টাওয়ার থেকে নিচে পড়ে যায়। সকলেই ভেবেছিল যে সে হয়তো মারা গিয়েছে, কারণ এত উঁচু থেকে পড়ে গিয়ে কারোই বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু মেডিকেল টিম জানায় যে সে এখনো বেঁচে আছে, কিন্তু তার বডিতে অনেক হ্যাম্পার হয়ে গিয়েছে। তাকে বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, তা না হলে তাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। তখন সেখানে হকেট নামের একজন লোক মেডিকেল অফিসার কিটকে বলে, এখন এখানে হেলিকপ্টার কল করা কোনোভাবেই পসিবল নয়। আমি কিছুই শুনতে চাই না। তুমি যে করেই হোক তাকে এখানেই ট্রিটমেন্টের ব্যবস্থা করো এবং তাকে সুস্থ করে তোলো। তবে কিট তখন কিছুটা রেগে গিয়ে বলে, আমি একজন ডক্টর, আর আমি তোমায় সত্যিটাই জানিয়ে দিয়েছি। তুমি যদি সত্যিই ম্যাক্সকে বাঁচাতে চাও তাহলে এক্ষুনি হেলিকপ্টারের ব্যবস্থা করো। একথা শুনে হকেট ভীষণ রেগে যায় আর তার চারিপাশের সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়।
কারণ সে চাইলেও এখানে হেলিকপ্টার খবর দিয়ে নিয়ে আসতে পারবে না, কারণ সমুদ্রের আবহাওয়া খুবই খারাপ ছিল। আর হকিট আসলে ম্যাক্সকে খুবই ভালোবাসতো। তাই ম্যাক্সের এমন অবস্থা দেখে সে কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছিল না। এদিকে রোজ কম্পিউটারে দেখতে পায় যে তাদের আশেপাশে যতগুলো রিগ রয়েছে সেই সমস্ত রিগের সাথে তাদের কমিউনিকেশন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এমনকি এখন তারা সমুদ্রের নিচ থেকে আর তেলও তুলতে পারছে না। এটা দেখে রোজ তখন ফরমিনের কাছে যায়, কারণ ফরমিন মূলত এই রিগের কমিউনিকেশনের দায়িত্বে ছিল। তবে সে অনেক চেষ্টা করার পরও কোনোভাবেই কমিউনিকেশন সিস্টেম ঠিক করতে পারছিল না। ফরমিন তখন অনেক হতাশা নিয়ে রোজকে বলে, যদি আমি তখন ম্যাক্সকে উপরে একা রেখে না আসতাম তাহলে হয়তো আজকে তার এই অবস্থা হতো না। রোজ তখন তাকে সান্ত্বনা দেয় আর বলে, ম্যাক্সের সাথে যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি, কিন্তু এতে তোমার কোনো দোষ নেই, তুমি শুধু শুধু নিজেকে দোষারোপ করো না। একথা বলে তারা একে অপরকে জড়িয়ে ধরে। আসলে তারা দুজন অনেকদিন আগে থেকেই রিলেশনশিপে ছিল। এদিকে হকিট মেডিকেল অফিসার কিটকে একা পেয়ে তার কলার ধরে বলে, যে করেই হোক তোমার ম্যাক্সকে বাঁচাতেই হবে। কিট তখন নিজেকে বাঁচানোর জন্য হকিটের মুখে আঘাত করে তাকে ফেলে দেয় এবং সে তাকে বলে, আমি আমার পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করেছি, কিন্তু এতে কোনো লাভ হয়নি, ওকে বাঁচাতে হলে হসপিটালে নিতেই হবে। একথা বলে কিট সেখান থেকে চলে যায়। এমন সময় হঠাৎ করেই ম্যাক্সের জ্ঞান ফিরে আসে এবং সে তার চোখ খুলে তাকায়। তার চোখগুলি ছিল ভয়ঙ্কর রকমের লাল। সে কল্পনায় দেখতে পায় যে গভীর পানির নিচে তাদের রিগের সবকিছুতে ফাটল ধরতে শুরু করেছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সে আবারও জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় হকিট অনেক রেগে গিয়ে ক্যাপ্টেন ম্যাগনাসের কাছে যায় এবং সে অনেক উত্তেজিত হয়ে তাকে হেলিকপ্টারের ব্যাপারে প্রশ্ন করে। ম্যাগনাস তখন তাকে বলে, আমি চেষ্টা করছি, হেলিকপ্টার যত দ্রুত সম্ভব এখানে আসবে। আর এখানে তুমি বা ম্যাক্স শুধু একাই নও, এখানে আরও অনেক কর্মচারী আছে। তাই তুমি এমন পাগলের মতো আচরণ বন্ধ করো, কারণ আমাদের সকলকে এখান থেকে বের হতে হবে। যদি পারো তাহলে সবকিছু ঠিকভাবে কন্ট্রোল করার চেষ্টা করো। একথা বলে ম্যাগনাস সেখান থেকে বেরিয়ে যায়। হকিট তখন ম্যাগনাসের টেবিলে একটি ফাইল দেখতে পায় এবং সেই ফাইলটি পড়ে সে সেখানকার সমস্ত সিক্রেট জেনে যায়। আর সবকিছু জানার পর সে এখানে ভীষণ রেগে যায় এবং সেখানে থাকা সমস্ত কর্মচারীদেরকে একসাথে ডাকে এবং তাদেরকেও সেই সিক্রেট বলে দিতে চায়। কিন্তু ঠিক তখনই সেখানে ম্যাগনাস চলে আসে আর তাকে দেখে হকিট তখন তাকে বলে, আমি তোমার সমস্ত সিক্রেট জেনে গিয়েছি, এখন বলো তুমি নিজে কি সত্যিটা স্বীকার করবে নাকি আমি সবাইকে সবকিছু বলে দেব। তখন ম্যাগনাস আর কোনো উপায় না পেয়ে নিজেই সবার সামনে সত্যটা স্বীকার করে নেয় আর সে সবাইকে বলে, আসলে আমি তোমাদের কাছে মিথ্যে বলেছি, আমাদের এখান থেকে উদ্ধারের জন্য এখন পর্যন্ত কোনো হেলিকপ্টারের সাথে যোগাযোগ সম্ভব হয়নি। একথা শুনে সবাই ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এমনিতেই এখানে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে আর সামনে তাদের সাথে কোন বিপদ ঘটতে চলেছে সেটা তারা কেউই জানে না। তার উপর যদি তাদেরকে হেলিকপ্টার নিতে না আসে তাহলে এখানে তাদের যে কোনো কিছুই হয়ে যেতে পারে। তাই সবাই এখানে অনেক বেশি আতঙ্কিত হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে প্রচণ্ড বাতাস বইতে শুরু করে এবং চারিপাশ দিয়ে ছায়ের মতো কিছু একটা উঠতে থাকে। তবে এখানে কেউই কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা হঠাৎ করেই দেখতে পায় ম্যাক্স নিজে নিজেই উপরে উঠে এসেছে। তাকে দেখে সকলেই খুবই অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই তো সে কোমায় পড়েছিল। এত অল্প সময়ের মধ্যে সে কি করে একদম সুস্থ হয়ে গেল। এমনকি সে তো নিজের পায়ে হেঁটে একা একাই উপরে চলে এসেছে। ম্যাক্সকে দেখে সকলের অ্যাটেনশন তার দিকেই চলে যায়। সবাই তাকে ধরে আবারও নিচে নিয়ে যেতে শুরু করে আর তখন সে বারবার বলতে থাকে, এখন আর কোনো কিছুতেই কোনো লাভ হবে না, আমাদের অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। কিন্তু কেউই তার এই কথার মানে বুঝতে পারছিল না। এমনকি কেউ তার কথার দিকে মনোযোগ না দিয়ে তাকে আবারও বেডে নিয়ে যায়। এ সময় রোজ এসে ম্যাক্সের কাছে জানতে চায় সেদিন আসলে টাওয়ারের উপরে তার সাথে কি ঘটেছিল, কিন্তু ম্যাক্স এই ব্যাপারে কিছুই মনে করতে পারছিল না। তখন সে রোজকে বলে, সেদিনের কথা আমার কিছুই মনে নেই, আমার শুধু মনে আছে উপরে প্রচণ্ড জোরে খুব অদ্ভুত একটি আওয়াজ হচ্ছিল। আমার মনে হচ্ছিল কেউ একজন আমাকে কিছু বলতে চাইছে, কিছু বোঝাতে চাইছে, কিন্তু আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এরপর হঠাৎ করেই আমি উপর থেকে নিচে পড়ে গেলাম। তার এই কথা শুনে রোজ আর ডক্টর কিড মনে করে যে সে হয়তো অতিরিক্ত আঘাত পেয়ে এরকম ভুলভাল বকছে, কিন্তু তারা এখানে লক্ষ্য করে যে তার শরীরের আঘাতগুলো একা একাই সেরে উঠছে। তখন কিড আর তার সাথে কথা না বাড়িয়ে তাকে একটি ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বাহিরে জানালা দিয়ে ম্যাগনাস দেখতে পায় যে দূরে একটি শিপের মধ্যে টর্চ জ্বলছে। তখন সে লেগ নামের একজনকে উপরে গিয়ে সেই শিপকে সিগন্যাল পাঠানোর জন্য বলে, কিন্তু লেগ উপরে গিয়েই দেখতে পায় শিপটি নিজেই তাদের কাছে মস্কট ল্যাঙ্গুয়েজ ইউজ করে হেল্প চাইছে। ঠিক এমন সময় আবারও প্রবল বাতাসের সাথে সাথে আগেরবারের মতোই আবারও চারিপাশে সেই ছাইগুলো উঠতে থাকে। লেগের কাছে এই সবকিছু খুবই অস্বস্তিকর লাগছিল। এজন্য সে দ্রুত নিচে নেমে আসে এবং দেখতে পায় তার শরীরে অনেক ছাই লেগে আছে।
এগুলো পরিষ্কার করার জন্য সে ওয়াশরুমে চলে যায়, কিন্তু সেগুলো পানি দিয়ে ওয়াশ করতে সে দেখতে পায় যে তার হাত থেকে রক্ত ঝরে পড়ছে। এবার সে একটি কাপড় দিয়ে তার হাত চেপে ধরলে দেখতে পায় তার মুখ থেকেও রক্ত গড়িয়ে পড়ছে। তার কাছে মনে হচ্ছিল তার শরীরের ভেতরে যেন সবকিছু ভেঙে চুরে যাচ্ছে। প্রচণ্ড ব্যথা সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় একটি মেয়ে তার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু মেয়েটি এখানে দেখতে পায় যে ওয়াশরুমের সামনে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন সে দ্রুত এটি সবাইকে জানালে সবাই এসে তাড়াতাড়ি করে লেককে ওয়াশরুম থেকে বের করে আনি। তার পুরো শরীর জুড়ে শুধু রক্ত লেগেছিল। এরপর ডক্টর কিট তাকে চেক আপ করে জানায় যে সে মারা গিয়েছে, কিন্তু কেউই বুঝতে পারছিল না যে তার আসলে কি হয়েছিল, কেন তার এত ভয়ঙ্করভাবে রক্তক্ষরণ হলো, আর কেনই বা সে এভাবে মারা গেল। রোজ এবং কিট তার শরীরের কিছু অর্গান দেখে বুঝতে পারে যে সেখানে থাই টাইপ কিছু লেগেছিল, কিন্তু এর সাথে তার মৃত্যুর কোনো সম্পর্ক আছে কিনা সেটা কেউই বুঝতে পারছিল না। অন্যদিকে দেখা যায় ম্যাক্স আবারও জেগে উঠেছে। সে লক্ষ্য করে তার বডিতে হওয়া প্রচণ্ড ক্ষত নিজে নিজেই পুরোটা সেরে উঠেছে। সে একদমই সুস্থ হয়ে গিয়েছে। এরপর সে বেড থেকে উঠে আয়নার নিজের চেহারা দেখছিল, কিন্তু এ সময় আবারও সে দেখতে পায় সমুদ্রের নিচে হওয়া সুনামির জন্য তাদের রিকটি পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে, যেটা কিনা মূলত ছিল তার হ্যালোসিয়েশন। তবে এটা দেখে সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত তার ওয়ার্কিং ড্রেস পরে কাউকে কোনো কিছু না জানিয়ে মেডিকেল রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ডক্টর কিট তাকে চেক আপ করতে এলে দেখতে পায় যে ম্যাক্স সেখানে নেই। তখন কিট দ্রুত এই ব্যাপারে ম্যাগনাসকে জানায়, কিন্তু ম্যাগনাস রিগের সকল সিসি ক্যামেরা চেক করেও ম্যাক্সকে কোথাও দেখতে পায় না। ম্যাক্স আসলে সবার চোখের আড়ালে ওল্ড নামক একজন কর্মচারীর রুমে গিয়েছিল, আর তার রুমে কোনো সিসি ক্যামেরা ছিল না। এদিকে ওল্ড হঠাৎ করেই ম্যাক্সকে তার রুমে দেখে ভীষণ অবাক হয়ে যায় এবং তাকে প্রশ্ন করে, তুমি এখানে কিভাবে এলে? তোমার তো মেডিকেল রুমে থাকার কথা, আর তুমি কিভাবে এত দ্রুত পুরোপুরিভাবে সুস্থ হয়ে গিয়েছ? ম্যাক্স তখন তাকে বলে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমি নিজেও কোনো কিছু বুঝতে পারছি না। আমার কাছে কোনো কিছুই ঠিক লাগছে না। আমি সবসময় আমার আশেপাশে একটি সাউন্ড শুনতে পাই। আমার মনে হয় কেউ আমাকে কিছু বলতে চাইছে। হয়তো সমুদ্রের নিচে হওয়া সুনামি আমাদের সকলকে মেরে ফেলবে। এসব কথা শুনে ওল্ড তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ম্যাক্স কোনো কথা না শুনে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দেখা যায় হকেট লুকিয়ে লুকিয়ে কন্ট্রোল রুমে ঢুকে আশেপাশে থাকা বোটকে সিগন্যাল পাঠিয়ে দেয়। এমন সময় সেখানে মেগনাস এবং তার ফ্রেন্ড চলে আসে। তারা হকেটকে আটকানোর চেষ্টা করে, কিন্তু হকেট তাদেরকে দেখা মাত্রই সিগন্যাল কি নিজের কাছে নিয়ে নেয়। এদিকে সিগন্যাল পেয়ে বোট তাদের রিগের কাছে আসতে শুরু করে, আর সেটা দেখে সেখানকার ওয়ার্কাররা খুবই খুশি হয়ে যায়। তারা সবাই বোটে ওঠার জন্য প্রস্তুত হতে শুরু করে, কিন্তু মেগনাস চাইছিল না কোনো বোটই এখানে তাদেরকে এ সময় নেয়ার জন্য আসুক। এজন্য সে ফরম্যানকে বলে যে সে যেন সিগন্যাল পাঠিয়ে বোটকে কোনোভাবে আটকে দেয়। তার কথা মতো ফরম্যানও বোটকে সিগন্যাল পাঠায়, এবং সেই সিগন্যাল পেয়ে বোটটিও আবার অন্যদিকে চলে যায়। এমন সময় দেখা যায় ওল্ড রিগের আশেপাশে সব জায়গায় ম্যাক্সকে খুঁজছে। রিগের একটি কর্নার এসে ম্যাক্সকে দেখতে পায় এবং তাকে ভেতরে যাওয়ার জন্য বলে, কিন্তু ম্যাক্স কিছুতেই ভেতরে যেতে চাইছিল না। সে এখানে বলে, আমি ভেতরে যাব না। এই সমুদ্রের নিচে নিশ্চয়ই কিছু একটা আটকা আছে, যে আমার কাছে প্রতিনিয়ত সাহায্য চাইছে। আমার এই রহস্য উদ্ঘাটন করতেই হবে, না হলে আমরা সকলেই মারা যাব। তার এসব অদ্ভুত কথাবার্তা ওল্ডের একদমই ভালো লাগছিল না। এজন্য সে ম্যাক্সকে ধরে জোর করে ভেতরে নিয়ে যেতে চায়। তখন তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এমন সময় ম্যাক্স রেগে গিয়ে ওল্ডের গলা চেপে ধরে, কিন্তু ঠিক তখনই খুব অদ্ভুতভাবে ওল্ডের গলার ভেতর থেকে ঝর্ণার মতো পানি গড়িয়ে পড়তে শুরু করে এবং সে মাটিতে পড়ে যায়। এ সময় সেখানকার সিকিউরিটি ইনচার্জ ডেলিন সেখানে চলে আসে এবং সে দেখে ফেলে ম্যাক্স ওল্ডের উপর হামলা করেছে। এসব দেখে সে দ্রুত তাদের কাছে যায়, আর তাকে দেখা মাত্রই ম্যাক্স সেখান থেকে পালিয়ে যায়। ডেলিন তখন ম্যাগনাসকে খবর দেয় এবং সে মেডিকেল টিম নিয়ে দ্রুত সেখানে চলে আসে। তারা সবাই মিলে অনেক সময় ধরে ওল্ডের জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল, কিন্তু এতে করে কোনো লাভ হয় না। ডক্টরকে চেক আপ করে জানায় যে ওল্ড মারা গিয়েছে। এই সবকিছু আবার রোজ ম্যাগনাসকে জানায়। তারা সকলেই তখন এই বিষয়টি নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে রোজ লেগের বডি থেকে পাওয়া ছাইগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করছিল, আর এখানে ভালোভাবে সবকিছু বোঝার জন্য ছায়ের সাথে সে নিজের হাত থেকে কিছুটা রক্ত নেয় এবং সেটাকে মিক্স করে ফেলে। এরপর এক্সপেরিমেন্ট করে সে যা দেখতে পায় এতে সে খুবই অবাক হয়ে যায়। সে দেখতে পায় এগুলো আসলে কোনো সাধারণ ছাই নয়, বরং এর মধ্যে রয়েছে খুবই ভয়ানক এক ধরনের ভাইরাস, যা খুব দ্রুত সংক্রমিত হতে পারে। এগুলো মানুষকে স্পর্শ করা মাত্রই তার শরীরে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটি সেলকে দ্রুত অ্যাটাক করতে শুরু করে, যার ফলে খুবই অল্প সময়ের মধ্যেই মানুষ মারা যায়। এমন সময় দেখা যায় বাহিরে ম্যাক্স বারবার কল্পনাতে সেই আওয়াজ শুনতে পাচ্ছে, যেটা প্রতিনিয়ত তার কাছে সাহায্য চাইছে। অন্যদিকে বাকি সবাই আর কোনো উপায় না পেয়ে ওল্ডের ডেড বডি ফ্রিজিং করে রাখে। সকলেই তখন বাহিরের দিকে তাকিয়ে লক্ষ্য করে যে আশেপাশে আর ঘন কুয়াশা নেই,
চারিপাশ অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে, আর সেই সাথে সেই ছাইগুলো আর নেই। তবে কষ্টদায়ক বিষয়টি হচ্ছে তারা দেখতে পায় তাদের পাশের রিগটি থেকে ধোঁয়া বের হচ্ছে, এবং তাদের সাথে এখন আর সেই রিগের কোনো যোগাযোগই ছিল না। তাই তারা বুঝতেও পারছিল না যে রিগটিতে মূলত কি হচ্ছে। এদিকে ফরম্যান কন্ট্রোল রুমে গিয়ে দেখতে পায় যে ম্যাক্স সেখানে একটি ফাইল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ফাইলটিতে মেইনলি তার মেডিকেল রিপোর্ট ছিল, যেটা রোজ তৈরি করেছিল। এগুলো পড়ে সে অনেকটাই বুঝতে পারে যে তার আসলে কি হয়েছিল। এখানে ফরম্যানকে দেখে সে বলতে শুরু করে, যত দ্রুত সম্ভব আমার যে করেই হোক সমুদ্রের নিচে আটকে থাকা প্রাণগুলোকে বাঁচাতে হবে, না হলে তারা সবকিছু শেষ করে দেবে। তারা আমাদেরকে বাঁচতে দেবে না। এমন সময় সেখানে রোজ চলে আসে। রোজকে দেখেই ম্যাক্স সেখান থেকে তার নিজের ব্লাড স্যাম্পল নিয়ে পালিয়ে যায়। এজন্য তারা সবাই খুবই দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ এতে তাদের এক্সপেরিমেন্টের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। মূলত তারা ম্যাক্স তার ব্লাড স্যাম্পল দিয়ে সেই ছাই এবং ব্যাকটেরিয়ার রহস্য উদ্ঘাটন করতে চাইছিল। এদিকে তারা ফরম্যানকে নিয়েও খুব দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে অনেকটা সময় ম্যাক্সের সঙ্গেই ছিল। তাই তারা ভয় পাচ্ছিল যদি তার ভেতরে সেই ভাইরাস ছড়িয়ে যায়। এজন্য তারা ফরম্যানের একটি মেডিকেল চেক আপ করায়, আর তার ফুল বডি খুব ভালোভাবে পরীক্ষা করা হয়। তবে সৌভাগ্যবশত তার বডিতে কোনো ভাইরাস খুঁজে পাওয়া যায় না। এবার কিছুক্ষণ পর ম্যাগনাস আবারও সব কর্মচারীদেরকে নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করে। সেখানে সে সকলের উদ্দেশ্যে বলে, চারিদিকের ওয়েদার অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। আশেপাশে আর তেমন কুয়াশাও নেই, এমনকি বাতাসের সাথে সেই ছায়ের উড়ে আসাও বন্ধ হয়ে গিয়েছে। এখন তোমাদের কাজ হলেই পুরো রিগটিকে পরিষ্কার করে ফেলা। আশেপাশে যেন কোনো ছাই অথবা ময়লা কোনোভাবেই অবশিষ্ট না থাকে। তোমরা সকলেই পুরোপুরিভাবে নিজেদেরকে সুরক্ষিত রেখে প্রপার ড্রেস কোড মেনটেন করে এগুলো পরিষ্কার করবে। এছাড়া সে এবার কর্মচারীদেরকে ভরসা দেয় এবং জানায় যে সে এবার সত্যি সত্যি হেলিকপ্টারের সাথে যোগাযোগ করতে পেরেছে। কিন্তু হেলিকপ্টার এখানে পৌঁছানোর আগেই তার ম্যাক্সকে খুঁজে পাওয়াটা জরুরি। এজন্য সে সবাইকে বলে দুটো গ্রুপে বিভক্ত হয়ে যেতে। একটি গ্রুপ রিগের সবকিছু ক্লিন করবে এবং অন্য একটি গ্রুপ ম্যাক্সকে খুঁজে বের করবে। আর সে সবাইকে বলে ম্যাক্সকে পেয়ে গেলে ডিরেক্ট তার কাছে নিয়ে আসার জন্য। এদিকে ম্যাক্সকে দেখা যায় রিগের একেবারে কর্নারে এসে সে নিজের ব্লাড স্যাম্পল সমুদ্রের পানিতে ফেলে দেয়। আর অন্য সবাই মেগনাসের কথা মতো ড্রেস কোড মেনটেন করে দুটো গ্রুপে বিভক্ত হয়ে যায়। একটি গ্রুপ এখানে রিগ ক্লিন করতে শুরু করে, আর অন্য গ্রুপ চারিদিকে ম্যাক্সকে খুঁজতে থাকে। এদের মধ্যে কারো নামের একজন ওয়ার্কার ম্যাক্সকে খুঁজতে খুঁজতে একটি কন্টেইনারের দিকে চলে আসে। তবে সেখানে তার সাথে ঠিক কি হয় সেটা কেউ বুঝতে পারছিল না। কিন্তু যখনই সেখানে হকিট এবং আরেকজন ওয়ার্কার আসে, তখন তারা দেখতে পায় কায়রো নিচে পড়ে আছে। তাকে উঠিয়ে তারা জানতে চায় যে তার সাথে ঠিক কি ঘটেছিল। কায়রো তখন বলে যে তার উপর নাকি ম্যাক্স হামলা করেছিল। সে যখন ম্যাক্সকে ধরতে চায়, তখন ম্যাক্স তাকে মেরে এখান থেকে পালিয়ে যায়। এসব বলতে বলতে হঠাৎ তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসতে শুরু করে। সবাই তখন লক্ষ্য করে যে রক্তের সাথে সাথে তার একটি দাঁতও পড়ে গিয়েছে। অর্থাৎ যে সমস্ত সিমটম ম্যাক্সের ভেতরে ছিল, সেই সবকিছু এখন কায়রোর মধ্যেও দেখা যাচ্ছে। এসব দেখে হকিট এবং আরেকজন ওয়ার্কার বুঝতে পারে যে কায়রো ম্যাক্সের দ্বারা ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে। কায়রো নিজেও ব্যাপারটি বুঝতে পারছিল। এজন্য যখনই হকিট এবং আরেকজন ওয়ার্কার তাকে ধরার চেষ্টা করে, ঠিক তখনই সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এমন সময় আমরা হায়দার নামক একজন মেয়ে ওয়ার্কারকে দেখতে পাই। সেও বাকি সবার মতোই ম্যাক্সকে খুঁজছিল। তো হায়দার তাকে খুঁজতে খুঁজতে রিগের একবারে কর্নারে মেশিনের সাইডে চলে যায় এবং সেখানে গিয়ে সে ম্যাক্সকে খুঁজে পায়। কিন্তু হায়দার তার কাছে যেতে খুবই ভয় পাচ্ছিল। তাই সে এখানে খুব শান্তভাবে ভয়ে ভয়ে ম্যাক্সকে বলে, কিছুক্ষণের মধ্যে আমাদেরকে নেয়ার জন্য হেলিকপ্টার চলে আসবে। তুমি যাবে না আমাদের সাথে? তুমি তো সবার আগে বাড়ি ফিরতে চেয়েছিলে, তাহলে এখন তোমার কি হয়েছে? এসব শুনে ম্যাক্স তাকে বলে, আমি এখন আর বাড়ি ফিরতে চাই না। সবার প্রথমে আমার সমুদ্রের নিচে যারা আটকে আছে তাদেরকে বাঁচাতে হবে। হায়দার তখন অবাক হয়ে প্রশ্ন করে, তুমি আসলে কার কথা বলছো ম্যাক্স? ম্যাক্স তখন তাকে বলে, আমি নিজেও সঠিক জানি না, কিন্তু এই সমুদ্রের নিচে কেউ আটকে আছে যে বারবার আমার কাছে সাহায্য চাইছে। আর আমার বড় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আগেই সে আমাকে সতর্ক করছে। এমন সময় সেখানে কায়রো চলে আসে। সে ধীরে ধীরে হায়দারের কাছে এগিয়ে যায় এবং তাকে বলতে থাকে, সবকিছুই তো শুনলে, এবার তুমিও আমাদের টিমে চলে এসো এবং আমাদেরকে সাহায্য করো। এরপর হায়দারের সাথে কি হয় সেটা কেউ জানে না, কিন্তু কিছুক্ষণ পর কিছু ওয়ার্কার তাকে খুব দুর্বল অবস্থায় দেখতে পায়। তার কন্ডিশন খুব একটা ভালো ছিল না। সবাই মিলে তখন তাকে ধরে বাহিরে নিয়ে আসে। কিন্তু তখন তারা আরও একটি বড় সমস্যার মুখোমুখি হয়। তারা এখানে দেখতে পায় যে রিগের যেই পাইপ দিয়ে ফায়ার বের হতো, সেই পাইপটি থেকে আর কোনো আগুন জ্বলছে না। এই ফায়ারবল যদি কোনো কারণে স্টার্ট না হয়, তাহলে তাদের তেল সংগ্রহ করা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, আর এতে তাদের কন্ট্রাক্টও কমপ্লিট হবে না। এমন সময় ফরম্যান সেখানে গিয়ে ফায়ার স্টার্ট করার সিদ্ধান্ত নেয়। আসলে তার আগে থেকে রিস্কি কাজগুলোর প্রতি একটু ইন্টারেস্ট ছিল।
এজন্য সে পাইপের সবচাইতে উঁচু টাওয়ারে উঠে পড়ে এবং ফায়ার করে পাইপে আগুন জ্বালানোর চেষ্টা করে। কিন্তু হঠাৎ করেই সেই পাইপে অনেক বেশি আগুন ধরে যায় আর আগুনের ফুলকি অনেক দূরে ছিটকে পড়ে। এতে ফরম্যানের বডিতেও কিছুটা আগুন লেগে যায়। তখন সাথে সাথে সেখানে রেস্কিউ টিম এসে তার আগুন নিভিয়ে তাকে মেডিকেল রুমে নিয়ে যায়। এদিকে রোজের তার এমন অবস্থা দেখে ভীষণ কষ্ট হচ্ছিল, এজন্য সে মেডিকেল রুমে তার সাথেই থাকে। এদিকে দেখা যায় সমুদ্রের নিচ থেকে যে আওয়াজগুলো বারবার ম্যাক্সের সাথে যোগাযোগের চেষ্টা করছিল, তার মনে হয় তারা তাকে এই অয়েল পাইপ বন্ধ করে দেওয়ার জন্য বলছে। আর এজন্য শেয়ার কারু এই অয়েল পাইপ বন্ধ করে তাদেরকে হেল্প করার চেষ্টা করছিল। কারু যেহেতু ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে, তাই তার অবস্থাও ম্যাক্সের মতো হয়েছিল। আর তারা দুজনেই এখানে বুঝতে পারছিল যে যদি তারা এই কাজটি না করে তাহলে খুব তাড়াতাড়ি সেখানে অনেক বড় একটি সুনামি হতে পারে, যার জন্য হাজার হাজার মানুষ মারা যাবে। অন্যদিকে ম্যাগনাস সিসি ক্যামেরায় দেখছিল যে ম্যাক্স অল সিস্টেম অফ করে দেওয়ার চেষ্টা করছে। সে কন্ট্রোল রুমে গিয়ে সবগুলো বাটন ট্রাই করে দেখছিল যে কিভাবে সে অয়েল সিস্টেম অফ করতে পারে। এটা দেখে ম্যাগনাস সহ সকলেই ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ এভাবে বারবার একটি বাটনে ক্লিক করার জন্য টেম্পারেচার অনেক বেড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি পুরো রিগ ব্লাস্টও হয়ে যেতে পারে। কিন্তু এ ব্যাপারে ম্যাক্সের কোনো আইডিয়াই ছিল না। এ সময় রিগে সেফটি বাইপাস চালু করার জন্য ম্যাগনাস সমুদ্রের নিচে একটি রোবট পাঠিয়ে দেয়। রোবটের সাহায্যে তারা সেফটি বাইপাস চালু করে ফেলে, কিন্তু সেখানে আশেপাশে অদ্ভুত কিছু রিং টাইপের জিনিস দেখে তারা কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে ম্যাক্স এবং কায়রো বুঝতে পারে যে সেফটি বাইপাস আবারও চালু করে দেওয়া হয়েছে, এজন্য তারা আবারও সেটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা আর কিছুতেই সেটা করতে পারছিল না। তখন তারা নিজেদের মধ্যে বলতে থাকে, এই সেফটি বাইপাস বন্ধ করার জন্য আমাদের ফরম্যানের সাহায্যের প্রয়োজন। সে একমাত্র পারফেক্টলি এই সিস্টেম অফ করতে পারবে। এ সময় ফরম্যান কমিউনিকেশন সিস্টেম অন করার কাজে ব্যস্ত ছিল। তখনই হঠাৎ করেই তারা লক্ষ্য করে যে রেডিও টেলিফোন সহ সবকিছুই চালু হয়ে গিয়েছে, অর্থাৎ ফরম্যান ফাইনালি কমিউনিকেশন সিস্টেম ঠিক করতে পেরেছে। আর এখানে সিস্টেম ঠিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ম্যাগনাস রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং তাদেরকে এখান থেকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার কল করে। এমন সময় কিট তার ছোট বোনের সাথে ভিডিও কলে কথা বলছিল। অনেকদিন পর কিটের সাথে যোগাযোগ করতে পেরে তার বোন অনেক খুশি হয়। কিন্তু হঠাৎ করে কিট লক্ষ্য করে যে তার ছোট বোনের পেছনে জানালা থেকে প্রচণ্ড কুয়াশা দেখা যাচ্ছে, ঠিক যেমনটা কিছুদিন আগেই সমুদ্রে দেখা গিয়েছিল। এটা দেখে সে বুঝতে পারে যে সমুদ্রের এই সবকিছুর প্রভাব এখন শহরেও পড়তে শুরু করেছে। সে তার বোনকে বলতে শুরু করে যে সে যেন কোনোভাবেই ঘর থেকে বের না হয়। কিন্তু এমন সময় হঠাৎ করেই তার বোনের সিগন্যাল অফ হয়ে যায়। আর সিগন্যাল অফ হয়ে যাওয়ার কারণে ম্যাগনাস রেস্কিউ টিমের কাছে যে মেসেজ সেন্ড করছিল সেগুলো কোনো কিছুই তাদের কাছে পৌঁছায় না। তারা কেউই বুঝতে পারছিল না তাদের সাথে আসলে কি হচ্ছে। এদিকে ফরম্যান লক্ষ্য করে যে তার শরীরের আঘাতগুলো নিজে নিজেই সেরে উঠছে, ঠিক যেমনটা ম্যাক্সের সাথে হয়েছিল। অর্থাৎ সেও এখন সেই ভাইরাসে ইনফেক্টেড হতে শুরু করেছে। এমন সময় সে সেখানে থাকে একটি আয়নায় দেখতে পায় তার পেছনে ম্যাক্স দাঁড়িয়ে আছে এবং তার কাছে সাহায্য চাইছে। তাকে দেখে ফরম্যান পেছনে ঘুরে তাকায়, কিন্তু সে ভীষণ অবাক হয়ে যায় যখন সে দেখতে পায় তার পেছনে ম্যাক্স নয় বরং রোজ দাঁড়িয়ে আছে। রোজকে দেখে ফরম্যান বলতে শুরু করে, আমি জানি না আমার সাথে কি হয়েছে, আমার মনে হচ্ছে কেউ একজন আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, আর আমি অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি। আমিও হয়তোবা ম্যাক্সের মতোই ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছি। একথা শুনে রোজ তাকে জড়িয়ে ধরে সাহস দিয়ে বলে, তোমার কিচ্ছু হয়নি, তুমি একদম ঠিক আছো, হয়তো অতিরিক্ত আঘাতে তোমার এমন মনে হচ্ছে। রোজ যখন এসব কথা বলছিল ফরম্যান তখন তার কল্পনায় দেখতে পায় রোজ তার সামনে ভীষণ কাঁদছে, কিন্তু এ ব্যাপারে সে রোজকে কিছুই জানায় না। এরপর রোজ সেখান থেকে চলে গেলে সে পেছনে ফিরে সত্যি ম্যাক্সকে দেখতে পায়। আসলে তারা দুজনেই ইনফেক্টেড হয়ে যাওয়ার কারণে ভিন্ন জায়গায় থাকার পরেও একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারছিল। এদিকে দেখা যায় ম্যাগনাস আবারও একটি মিটিংয়ের আয়োজন করে ওয়ার্কারদেরকে বলে, আমি রেস্কিউ টিমের সাথে কন্ট্যাক্ট করার জন্য অনেক ট্রাই করেছি, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সিগন্যাল চলে যাওয়ায় আমার মেসেজ হয়তো তাদের কাছে পৌঁছয়নি। তবুও আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করে চলেছি। এদিকে এর মধ্যেই দেখা যায় হকেট আবারও কোনো একটি বিষয় নিয়ে রেগে গিয়ে ডক্টর কিটের উপর হামলা করে দেয়। এমন সময় সেখানে হায়দার এসে হকেটকে বলে, তুমি ওকে মেরো না, ও প্রেগনেন্ট। তার এই কথা শুনে সকলেই চমকে যায়, কারণ কেউই তার প্রেগনেন্সির কথা জানত না। ম্যাগনাস তখন রেগে গিয়ে হায়দারকে বলে, তুমি এই অসুস্থ শরীর নিয়ে এখানে উঠে এসেছো কেন? তোমার এই কাজটি করা একদমই ঠিক হয়নি। একথা বলে সে নিজেই ভীষণ নার্ভাস হয়ে যায়, কারণ যেহেতু সেই রিগের ক্যাপ্টেন ছিল এজন্য সবার দায়িত্বও ছিল তার উপর। এবার সকলের অ্যাটেনশন যখন তার দিকে ছিল তখন এই সুযোগে ফরম্যান ম্যাক্সের কাছে যেতে শুরু করে, কিন্তু রোজ আর কিট তাকে দেখে ফেলে। তখন রোজ দৌড়ে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু ফরম্যান তাকে বলে, তুমি আমায় যেতে দাও,
আমি যদি ওখানে না যাই তবে সবকিছু খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। কথা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে কিট চুপি চুপি ফরম্যানকে ফলো করে রিগের একদম নিচে আন্ডারগ্রাউন্ডের কাছে পৌঁছে যায়, যেখানে ম্যাক্স আর কায়রো অয়েল পাইপ বন্ধ করার ট্রাই করছিল। কিন্তু কিট পুরোপুরি সেখানে প্রবেশ করতে পারে না, কারণ সে দেখতে পায় সেখানকার গেটের কাছে ছায়ের মধ্যে থাকা ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলো ভেসে বেড়াচ্ছে, কিন্তু তারা কিটের উপর অ্যাটাক করছিল না। কিছুক্ষণ পর রোজও সেখানে চলে আসে এবং কিটকে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে উপরে সকলে দেখতে পায় তাদের দিকে একটি বোট আসছে। প্রথমে তারা মনে করে হয়তো এটি তাদেরকে সেভ করার জন্য এসেছে, এজন্য তারা অনেক খুশি হয়ে সেই বোটে ওঠার জন্য রেডি হতে শুরু করে। কিন্তু পরে তারা দেখতে পায় অন্য একটি রিগের থেকে কিছু ওয়ার্কার আশ্রয় নেওয়ার জন্য সেই বোটে করে এখানে এসেছে, কারণ তাদের রিগটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে রিগের মেইন রিসার্চার ডেভিডও উপস্থিত ছিল। ডেভিড তখন ম্যাগনাসকে নিজের পরিচয় দিয়ে তাদের কন্ট্রোল রুম চেক করার পারমিশন নেয়, যেন সে তাদেরকে সাহায্য করতে পারে। এরপর সে কন্ট্রোল রুমে গিয়ে রিগটির সবকিছু চেক করতে থাকে। রোজ তখন তাকে প্রশ্ন করে তাদের রিগটি কিভাবে ব্লাস্ট হয়ে গিয়েছে। সে তখন তাকে বলে, হঠাৎ করে টেম্পারেচার অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে আমাদের রিগটি ব্লাস্ট হয়ে গিয়েছে। এতে অনেক লোক মারা গিয়েছে, আর যারা বেঁচে আছে তাদের নিয়ে আমি এখানে এসেছি। এরপর সে রোজের কাছে জানতে চায় তারা কেন অয়েল সংগ্রহ করা স্টপ রেখেছে। রোজ তখন বলে, আমরা সন্দেহ করছি এই সমুদ্রের নিচে কোনো প্রাণী রয়েছে, যারা হয়তো চাইছে না আমরা এখান থেকে অয়েল সংগ্রহ করি, এজন্য বারবার তারা আমাদেরকে বাধা দিচ্ছে। ডেভিড তখন বলে, এই সমুদ্রের নিচে যাই থাক না কেন তাদেরকে রাস্তা থেকে সরাতে হবে, আর না হলে তারা ঠিকমতো তাদের কাজগুলো করতে পারবে না। তবে তার সব কথা এবং আচরণ রোজের কাছে কেমন যেন সন্দেহজনক লাগছিল। এদিকে দেখা যায় ফরম্যান একেবারে আন্ডারগ্রাউন্ডে ম্যাক্সের কাছে পৌঁছে গিয়েছে। তাকে দেখা মাত্রই ম্যাক্স আর কায়রো তাকে ওয়েলকাম করে এবং তাকে অনুরোধ করে সে যেন তাদেরকে সাহায্য করে। সে ফরম্যানকে বুঝিয়ে বলে যে তাদের রিগের নিচে কিছু একটা রয়েছে, আর তাদের এখান থেকে তেল উত্তোলনের জন্য তাদের খুব সমস্যা হচ্ছে। তাই তারা যদি এটা বন্ধ না করে তবে তারা সমুদ্রে সুনামি সৃষ্টি করবে এবং তাদের কাউকেই বাঁচতে দেবে না। ফরম্যান তখন সবকিছু শুনে তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। সে রিগের সেফটি বাইপাস সিস্টেম অফ করে দেওয়ার চেষ্টা করে। এদিকে দেখা যায় রোজ পানির নিচে থাকা রিংয়ের মতো সেই অদ্ভুত চক্রটি নিয়ে রিসার্চ করছে। সে দেখতে পায় এই চক্রটি কোনো সাধারণ চক্র নয়, এটি অনেক যুগ ধরে সমুদ্রের নিচে রাজ করে চলেছে। এই চক্রটির কয়েকটি ধাপ রয়েছে, কিন্তু সর্বশেষ ধাপটির সার্কেল কিছুটা অসম্পূর্ণ ছিল। এটি যদি সম্পূর্ণ হয়ে যায় তবে সেটা এর ভেতরে থাকা ভাইরাস ব্যাকটেরিয়ার মতো প্রাণীগুলোর জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে, আর তখন তারা সুনামি সৃষ্টি করে সবকিছু ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে। তারা আরও বুঝতে পারে যে রিগের সব প্রসেসের জন্যই চক্রটি ধীরে ধীরে বেড়ে চলেছে। এখন এটি সম্পূর্ণ হয়ে যাওয়ার আগে যে করেই হোক তাদেরকে কোনো একটি ব্যবস্থা করতে হবে, আর তারা যদি কোনোভাবেই প্রাণীগুলো সহ পুরো চক্রটিকে ধ্বংস করে ফেলতে চায় তবে তাতেও কোনো লাভ হবে না, উল্টো এতে রিগ সহ তারা সকলেই ধ্বংস হয়ে যাবে। ঠিক যেমন ডেভিডদের রিগ ব্লাস্ট হয়ে গিয়েছে। তখন ডেভিড তাদেরকে বলে, তোমরা এত চিন্তা করো না, এটি শুধুমাত্র একটি প্রাকৃতিক ভাইরাস, অর্থাৎ ব্যাকটেরিয়ার মতো প্রাণী। এগুলোকে শেষ করতে পারলেই রিগের আর কোনো সমস্যা হবে না। কিন্তু রোজ এবং ম্যাগনাস তার এই পরামর্শ একেবারেই পছন্দ করে না। তখন ডেভিড দুজন এমপ্লয়ি এবং হকিটকে কনভিন্স করতে শুরু করে। সে তাদেরকে বুঝিয়ে বলে, তোমরা যদি এখান থেকে সত্যিই বেঁচে ফিরতে চাও তবে তোমাদের ক্যাপ্টেনের কথা শোনো না, তোমরা আমার উপর ভরসা করতে পারো। আমি জানি কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে। এরপর হকিট তার আসল প্ল্যান জানতে চাইলে সে বলে, তোমাদের সমুদ্রের নিচে বেসমেন্টে যেতে হবে, যেখানে ম্যাক্স আর কায়রো সিস্টেম অফ করে দেওয়ার চেষ্টা করছে। সেখানে গিয়ে টেম্পারেচার কোনোভাবে বাড়িয়ে দিতে পারলেই প্রচণ্ড গরমে সেই অদ্ভুত প্রাণীগুলো মারা যাবে, আর আমরাও তাদের কাছ থেকে মুক্তি পেয়ে যাব। তো তার প্ল্যান মোতাবেক হকিট এবং আরও দুজন বেসমেন্টে যাওয়ার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেদিকে রওনা হয়। সেখানে গিয়ে তারা কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং টেম্পারেচারের সুইচ অন করে দেয়। এদিকে তখন ডেভিড কন্ট্রোল রুমে গিয়ে তাদেরকে এসবের এক্সেস দিতে থাকে। অন্যদিকে বেসমেন্ট থেকে ম্যাক্স এবং কায়রো বুঝতে পারে যে তাদের চারিদিকে কার্বন ডাই অক্সাইড গ্যাস ছড়িয়ে পড়ছে। তখন কায়রো এর কারণ খুঁজতে খুঁজতে হকিটের কাছে পৌঁছে যায়। তারা কায়রোকে দেখে তাকে নিজেদের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু তখনই সে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। এটা দেখে হকিট এবং তার সঙ্গীরা কায়রোকে সেখানে রেখেই বেসমেন্ট থেকে বের হয়ে যায়। কিন্তু হকিট মেইন গেট দিয়ে বের হওয়ার সাথে সাথেই সেটা বন্ধ হয়ে যায়, আর তার বন্ধু সেখানেই আটকা পড়ে যায়। তারা অনেক চেষ্টা করার পরও কিছুতেই গেটটি খুলতে পারছিল না। আর কিছুক্ষণ পর তার বন্ধুর অক্সিজেন সেখানে শেষ হয়ে যাওয়ার কারণে সে সেখানেই মারা যায়, এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের কারণে ফোরম্যান এবং ম্যাক্সও সেন্সলেস হয়ে পড়ে। এদিকে ম্যাগনাস ডেভিডকে কন্ট্রোল রুমে দেখে ভীষণ রেগে যায়, কারণ তারা বুঝে গিয়েছিল তাদেরকে লুকিয়ে এসব কিছু ডেভিডই করছে। রোজ তখন একটি টিম নিয়ে বেসমেন্টে যাওয়ার জন্য রেডি হয়ে যায়।
যাতে করে সেই গ্যাস এবং টেম্পারেচার আবারও কন্ট্রোলে নিয়ে আসতে পারে। এছাড়াও সে জানত বেসমেন্টে ফরম্যান রয়েছে, যাকে সে অনেক ভালোবাসে, তাই সে কোনোভাবেই চাইছিল না ফরম্যানের কোনো ক্ষতি হয়ে যাক। এজন্য সে আর এক মুহূর্তও দেরি না করে সেখানে চলে যায়। সেখানে গিয়ে প্রথমেই সে হকেটের বন্ধুকে মৃত অবস্থায় দেখতে পায়, আর তাকে সেখানে ফেলে রোজ সামনের দিকে এগিয়ে যায় এবং ভেতরে গিয়ে সে প্রথমেই সেখানে থাকা কার্বন ডাই অক্সাইড গ্যাসের সুইচ বন্ধ করে দেয়। এরপর কিছু দূর যেয়ে সে দেখতে পায় ফরম্যান সেখানে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। তখন সে দ্রুত ফরম্যানকে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়, আর কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। কিন্তু চোখ খোলার সঙ্গে সঙ্গে সে কল্পনায় সুনামির দৃশ্য দেখতে পায়। এদিকে তার সেন্স ফিরে আসায় রোজ কিছুটা চিন্তামুক্ত হয় এবং তাকে উঠিয়ে দ্রুত সেখান থেকে বের করে নিয়ে আসে। এদিকে দেখা যায় কিছুক্ষণ পরে ম্যাক্সেরও জ্ঞান ফিরে আসে। বাইরে বেরিয়ে এসে রোজ ম্যাগনাসের সাথে এসব কিছু নিয়ে ডিসকাস করতে থাকে। এমন সময় আমাদেরকে একেবারে পানির নিচের কন্ডিশন দেখানো হয়। চক্রের সর্বশেষ সার্কেলটি খুব দ্রুত কমপ্লিট হয়ে যাচ্ছে, আর কিছুটা হলেই এটা পুরোপুরি মিশে যাবে এবং সমুদ্রে ভয়ানক সুনামি সৃষ্টি হবে। তাই তাদেরকে যা কিছু করার খুব দ্রুত করতে হবে। তখন দেখা যায় ম্যাগনাস হরিস নামের একটি ছেলেকে তার রুমে ডেকে নিয়ে কথা বলছে। হরিস ছিল মেইনলি ডেভিডের এমপ্লয়ি। সে ডেভিডের সাথে এই রিগে এসেছিল। ম্যাগনাস তখন তাকে বলে, তুমি সত্যি করে বলো, তোমাদের রিগের সাথে আসলে কি ঘটেছিল আর এটা কিভাবে ব্লাস্ট হলো। কিন্তু হরিস তাকে এসব কিছু বলতে অনেকটাই ভয় পাচ্ছিল। ম্যাগনাস তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার ডেভিডকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমার কিছু হবে না, তোমার সঙ্গে আমরা সবাই আছি। এরপর হরিস তাকে সমস্ত ঘটনা খুলে বলে। আসলে তাদের রিগেও সেই ব্যাকটেরিয়া জাতীয় প্রাণীগুলোর জন্য প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, আর অনেক এমপ্লয়ি সেই ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়েছিল। কিন্তু এত কিছুর পরও ডেভিড তার রিস্ক স্টপ না করে সেটা টেম্পারেচার বাড়িয়ে দেয়, কারণ সে ভেবেছিল টেম্পারেচার বাড়িয়ে দিলে সেই ব্যাকটেরিয়া এবং প্রাণীগুলো মারা যাবে। কিন্তু সে টেম্পারেচার এতটাই বাড়িয়ে দিয়েছিল যে একসময় পুরো রিগটাই ব্লাস্ট হয়ে যায় এবং তাদের ম্যাক্সিমাম ওয়ার্কার সেখানেই মারা যায়। এরপর যারা বেঁচে ছিল তাদেরকে নিয়ে ডেভিড এখানে আশ্রয় নেওয়ার জন্য চলে আসে। সবকিছু শুনেই পুরো ব্যাপারটি ম্যাগনাসের কাছে একদম পরিষ্কার হয়ে যায়। তখন সে ডেভিডকে এই ব্যাপারে প্রশ্ন করলে সে বলে, আমি যা কিছু করেছি রিককে সেভ করার জন্যই করেছি, আর কেউ যেন ইনফেক্টেড না হয়ে যায় এজন্যই করেছি। কিন্তু ঠিক এমন সময় হঠাৎ করে প্রচণ্ড জোরে পুরো রিকটি কাঁপতে শুরু করে, আর দেখা যায় চক্রের শেষ সার্কেলটি অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এতে সকলেই ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই সবকিছু আবারও শান্ত হয়ে যায়। রোজ তখন সকলের সাথে এই ব্যাপারে ডিসকাস করতে থাকে। সে সবাইকে বলে, আমরা যদি এই সুনামি আটকাতে চাই তবে সবার প্রথমে আমাদেরকে ওই প্রাণীগুলোর সাথে কন্ট্যাক্ট করতে হবে। তাদেরকে বোঝাতে হবে আমরা আসলে তাদের শত্রু নই, বরং আমরা তাদেরকে সাহায্য করতে চাই। আমরা যদি কোনোভাবে তাদেরকে বোঝাতে পারি তাহলে হয়তো আমরা এই ভয়ঙ্কর সুনামি আটকাতে পারব। এমন সময় ফরম্যান আবারও তার কল্পনায় সুনামির সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। সে বুঝতে পারে তাদের হাতে হয়তো আর বেশি সময় নেই। তখন সবাই রোজের পরামর্শকেই সাপোর্ট করে, কিন্তু ডেভিড এসে আবারও সেই প্রাণীগুলোকে মেরে ফেলার জন্য বলতে থাকে। তবে ম্যাগনাস তার কোনো কথা না শুনে তার টিমকে নিয়ে বেসমেন্টে চলে যায়, যেন তারা ম্যাক্সের সাথে মিলে সেই প্রাণীগুলোকে সেভ করে সমস্ত প্রবলেম সলভ করতে পারে। এদিকে দেখা যায় ডেভিড আবারও হরিসকে কন্ট্রোল রুমে নিয়ে সেই প্রাণীগুলো মারার জন্য টেম্পারেচার বাড়িয়ে দেয়। ততক্ষণই ম্যাগনাস তার টিম নিয়ে ম্যাক্সের কাছে পৌঁছে যায় এবং তাকে বলে, আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। কিন্তু ম্যাক্স তখন বলে, তোমাদের অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, এখন আর কোনো কিছুই আটকানো যাবে না, ভয়ঙ্কর সুনামি আমাদের সবাইকে মেরে ফেলবে। একথা বলে সে নিজেই সেখানে সেন্সলেস হয়ে যায়। আর দেখা যায় প্রবল একটি ঢেউ এসে রিগের উপর আছড়ে পড়ে এবং এর ভেতরে সবকিছু ভেঙে যেতে শুরু করে। এমন সময় কিট এবং হায়দার কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। তাদেরকে দেখা মাত্রই ডেভিড চাবি নিয়ে সেখান থেকে পালিয়ে উপরের হেলিপ্যাডে চলে যায়, কারণ সে আগেই হেলিকপ্টার ইনফর্ম করে রেখেছিল। কিন্তু হেলিপ্যাডে যেতেই সে দেখতে পায় যে আগে থেকেই সেখানে হকেট দাঁড়িয়ে রয়েছে। হকেট তার জন্যই সেখানে অপেক্ষা করছিল। সে মূলত ডেভিডের উপর প্রচণ্ড রেগেছিল, কারণ তার জন্যই হকেটের বন্ধু মারা গিয়েছে। এজন্য সে প্রচণ্ড রেগে গিয়ে ডেভিডের উপর আক্রমণ করে। এমন সময় বাকিরাও এটা দেখতে পেয়ে ডেভিডকে কোনো মতে হকেটের হাত থেকে বাঁচিয়ে নেয়। এদিকে কিছুক্ষণ পর ম্যাক্সের জ্ঞান ফিরে এলে সে আবারও একটিবার শেষ চেষ্টা করে দেখতে চায়। রোজ তখন অ্যান্থেস্টারের কাছে দিয়ে বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করে। আসলে অ্যান্থেস্টার হলো সেই প্লেস যেখান থেকে সেই প্রাণীগুলো চক্রটিকে ম্যানেজ করত। তো রোজ এখানে এসে দেখতে পায় যে সেখানকার শেষ সার্কেলটি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এমন সময় আবারও তাদের রিগটি কাঁপতে শুরু করে। তখন সবাই সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়, কিন্তু ম্যাক্স সেখান থেকে যেতে চায় না। সে এখানেই ম্যাগনাসকে বলে, আমার যে করেই হোক এই প্রাণীগুলোকে রক্ষা করতে হবে, এই সমস্যার সমাধান করে আমি এখান থেকে বের হব। তার এই কথা শুনে ম্যাগনাস তাকে সেখানেই রেখে সবাইকে নিয়ে বেসমেন্ট থেকে বেরিয়ে যায়।
আর ম্যাক্স আবারও তখন সে অ্যানথেস্টারের কাছে গিয়ে এই সুনামি আটকানোর চেষ্টা করতে থাকে। তবে ইতোমধ্যেই সেখানে প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায় এবং হেলিকপ্টার তাদেরকে রক্ষা করার জন্য সেখানে চলে আসে। সবাই তখন হেলিকপ্টারে ওঠার জন্য শিপের হেলিপ্যাডের দিকে যেতে থাকে। এদিকে প্রবল ঝড় শুরু হয়ে যাওয়ার আগেই তারা সবাই দ্রুত সেফলি হেলিকপ্টারে উঠে পড়ে। কিন্তু সেখান থেকে তারা দেখতে পায় যে একটি বড় ঢেউ এসে তাদের রিগটির উপর আছড়ে পড়ছে। ফলে খুব অল্প সময়ের মধ্যে তাদের পুরো রিগটি ভেঙে চুরে তছনছ হয়ে যায়, আর সেই সাথে রিগের ভেতরে আটকে থাকা মানুষগুলো শেষ হয়ে যায়। এটা দেখে তারা সবাই ভীষণ কষ্ট পায়। তারা সকলেই তখন ভিক্টরকে ব্লেম করতে শুরু করে, কারণ ভিক্টর যদি সেই প্রাণীগুলোকে মারার চেষ্টা না করে রেস্কিউ টিমকে আগেই ইনফর্ম করত, তাহলে হয়তো সবাই বেঁচে যেত। তারা আগেই এই রিগ থেকে সুরক্ষিতভাবে বের হতে পারত। সকলেই এসব ভেবে ভীষণ আফসোস করতে থাকে। কিন্তু হঠাৎ করেই তারা সবাই একদম চুপ হয়ে যায়। কিছুক্ষণ খুব ভালোভাবে লক্ষ্য করে তারা বুঝতে পারে যে এই হেলিকপ্টার আসলে সঠিক দিকে যাচ্ছে না, বরং এটা সবাইকে নিয়ে অন্য কোথাও যাচ্ছে। অর্থাৎ এই হেলিকপ্টার আসলে তাদেরকে সেভ করার জন্য আসেনি। কোনো রেস্কিউ টিম তাদের জন্য এই হেলিকপ্টার এখানে পাঠায়নি। এটা হয়তো অন্য কোনো ট্র্যাপ হতে পারে। তারা কেউই এখানে বুঝে উঠতে পারছিল না যে তাদের সঙ্গে আসলে হচ্ছেটা কি, আর এই হেলিকপ্টারই বা তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। তারা সবাই ভীষণ ভয় পাচ্ছিল। এমন সময় ডেভিড সকলের উদ্দেশ্যে বলে, যদি তোমরা আমার কথা মতো ওই প্রাণীগুলোকে মেরে ফেলার জন্য আমাকে সাহায্য করতে, তাহলে হয়তো আজকে আমাদেরকে এই দিন দেখতে হতো না। হয়তো আমরা সকলেই সুরক্ষিতভাবে বাড়ি ফিরতে পারতাম। তবে এসব কথা শুনে কেউ আর কোনো কথা বলে না। চুপচাপ সবাই অজানা এক গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে। আর এমনই একটি থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমে এই সিরিজের সিজন 1-এর গল্প এখানেই শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে এই রহস্যময় সিরিজটির গল্প কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই সিরিজের দ্বিতীয় সিজন আপনারা দেখতে চান কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।